আদ্রাফের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। আদ্রাফ শুভ্রকে দেখেই উঠে এলো চেয়ার ছেড়ে। শুভ্রকে বলল, খুব দ্রুতই মনের হোস্টেলে যেতে হবে, মনকে বোঝাতে হবে। আচ্ছা, আমি যাচ্ছি ওই হোস্টেলে। ওখানে গিয়ে মনকে হোস্টেলে পাবো। আমি গাড়ি করে ওকে বুঝিয়ে নিয়ে আসবো তোর সাথে কথা বলার জন্য। না, তোর সাথে আমিও যাব। শুভ্র আদ্রাফের দিকে এক পলক তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নেড়ে বেরিয়ে গেল। ওর এখনো বিশ্বাস হচ্ছে না আদ্রাফের মতো একটা ছেলে একটা সাধারণ মেয়ের চাকরি ছেড়ে দেওয়াতে কেন এত রিয়াক্ট করবে। শুভ্র এসব ভাবতে ভাবতেই আদ্রাফের গাড়ির পাশে গিয়ে দাঁড়ালো। আদ্রাফ ড্রাইভিং সিটে উঠতেই শুভ তার পাশের সিটে উঠে বসলো। গাড়ি এসেই মুনের হোস্টেলের সামনে দাঁড়ালো। তুই গিয়ে হোস্টেলের মালকিনের সাথে কথা বলে আয়, আমি এখানেই আছি। 2 মিনিট পর শুভ্র গাড়ির সামনে এসেই হাঁপাতে লাগলো। তা দেখেই আদ্রাফ গাড়ি থেকে বেরিয়ে এলো। আদ্রাফ ওর আর ওর রুমমেট 5 দিন আগে হোস্টেল ছেড়ে দিয়েছে। কি? শুভ্র মাথা নিচু করে ফেললো। আদ্রাফের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করবে ও ভেবে পাচ্ছে না। চিন্তা করিস না আদ্রাফ, আমরা ঠিকই খুঁজে পাবো মন। শুভ্রর কথাই কিছুটা হলেও শান্ত হলো আদ্রাফ। তার এই ভাই সমতুল্য বন্ধুটি ঠিকই খোঁজ দিবে মুনের। আচ্ছা, মুনের জন্য আদ্রাফের এমন করছে কেন? ও তো নারী জাতিকেই ঘৃণা করে। এর উত্তর আদ্রাফের নিজের কাছেও নেই। সেই দিন পুরোটা দিন শুভ্র মুনের খোঁজার চেষ্টা করলো। এর পরের দিনটাও মুনের স্কুলে কলেজে সব জায়গাতে গিয়ে দেখলো, কিন্তু কেউ মুনের খোঁজ দিতে পারল না। আর এদিকে আদ্রাফের বেহাল অবস্থা। 2 দিন পরে শুভ্র আদ্রাফের বাসায় এসে দেখলো আদ্রাফ রুমের মেঝেতে বসে 2 হাঁটুর উপরে হাত দিয়ে দোয়া আকারে মাথা গুজে রেখেছে। এই 2 দিনে অফিসেও যায়নি, কেমন যেন অগোছালো হয়ে গিয়েছে। শুভ্র এখনো বিশ্বাস করতে কষ্ট হয় এটা আদ্রাফ তো। শুভ্রকে মাথা নিচু করা অবস্থায় দেখেই আদ্রাফ মাথা তুলে মৃদু হেসে বলল, পাসনি তাই না? শুভ্র মাথা উপরে তুলে প্রিয় বন্ধুকে দেখেই আবার মাথা নিচু করে ফেলল। আজ এই বন্ধুটার জন্য কিছু করতে ইচ্ছে করছে ভীষণভাবে, কিন্তু কি করবে ও? যে নিজ থেকে হারিয়ে যায় তাকে চাইলে আর খুঁজে পাওয়া যায় না। আদ্রাফকে খুব ভীষণভাবে অগোছালো লাগছে। চোখ লাল, চোখের নিচে ডার্ক সার্কেল। আজ বুঝতে পারছে মন ওর মনের কোন জায়গাতে ছিল। এখন শুধু আফসোস ছাড়া আর কিছু করার উপায় নেই। মনের খোঁজও কিভাবে পাবে? এই এত বড় শহরে কোথায় খুঁজবে ও মনকে? তাহলে কি সত্যি মন ওকে ফেলে চলে গেল? মন চলে গিয়েছে এটা ভাবতেই বুকটা মোচড় দিয়ে উঠল। কোথাও যেন একটা শূন্যতা অনুভব হচ্ছে। আদ্রাফ কি মনকে আর কোনোদিন দেখবে না? না, এটা কি ভাবছে সে? অবশ্যই দেখবে। সে মনকে খুঁজে বের করবেই। সন্ধ্যার দিকে পড়তে বসেছে মন। পড়ার টেবিলটা জানালার সাথে। জানালা বন্ধ করাই ছিল। কি মনে করে যেন জানালাটা খুলে দেয় মন। সঙ্গে সঙ্গে শাঁ শাঁ করে বাতাস প্রবেশ করে ঘরে। সারা শরীরে কম্পন তুলে যায়। এমনিতেই ঠান্ডা পড়েছে খুব, আবার জানালা খুলে দেওয়াতেই বাতাসও যোগ হয়েছে। তবুও মনের মন্দ লাগছে না। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে যেন মৃদু স্বচ্ছ আকাশ। তারাদের মেলা আজ নেই, তবে ঘোলা চাঁদটা দেখা যাচ্ছে। সম্ভবত হালকা কুয়াশার জন্য চাঁদটাকে ঘোলা মনে হচ্ছে। মনোযোগ সহকারে প্রাকৃতিকে দেখে উপলব্ধি করছে মন। পাশেই মিম শুয়ে অগোছরে ঘুমাচ্ছে। এখন থেকেই ফাঁকিবাজি শুরু ওর। মিম থেকে চোখ সরিয়ে আবারও আকাশের দিকে মনোযোগ দিল মন। মুহূর্তেই একরাগ বিষণ্ণতা ঘিরে ধরল। আগের জীবনের কথা মনে পড়ে যায়। আজ থেকে 2 মাস আগেও জীবনটা এক অন্য রকম ছিল। আদ্রাফের কথা মনে পড়ে গেল হঠাৎ। হয়তোবা মনকে না পেয়ে আরেক মেয়েকে প্রস্তাব দিয়েছে এতদিনে। কোনো দিন মন ভাবে উনি আদ্রাফ এমন। চট্টগ্রামের জীবন মন্দ কাটছে না, তবুও কিছু তিক্ত স্মৃতির কথা মনে পড়ে যায়। আজ ঢাকায় থাকলে তার জীবনটা কেমন হতো? আচ্ছা, আদ্রাফ এমন প্রস্তাব কেন দিয়েছিল? ও তো চাইলে সেরিগ্রেশন ছাড়াও
জোর করে করতে পারত। আর তা যে কোনো মেয়েকেই। এই প্রস্তাবটার জন্য মনকেই বা কেন পছন্দ করলো? আদ্রাফ কি কোনোভাবে মেয়েদের সংস্পর্শে আসতে চাইতো না? আর ম্যানেজার থেকেই শুনেছি ওর জীবনে কোনো একটা বিষাক্ত অতীত ছিল। তার মানে কি ওই অতীতটা নারী জাতি নিয়েই ছিল? তার কাছে এখন পানির মতোই সব পরিষ্কার, শুধু অতীতটা অজানা। তবুও কোনো মেয়েকে এমন একটা প্রস্তাব দেওয়া মোটেও সম্মানজনক নয়, তাও যদি মনের মতো এতিম মেয়েকে। ও কি জানতো না মনের এই ঢাকা শহরে চলার মতো কিছুই ছিল না? তারপর মন মনে মনে বলতে থাকে, আচ্ছা, আমি কেন ওনার কথা তো ভাবছি? হয়তো মনের ভেতরেই কোনো কিছু লুকিয়েছিল, যেটা প্রকাশ পাওয়ার আগেই সবকিছু ওলটপালট করে দিয়েছে এই মানুষটা। না না, আমি এটা কি ভাবছি? ওই মানুষটার জন্য আমার মনে কিছুই ছিল না। ওনাকে আমি শুধুই ঘৃণা করি। তবুও একটু উপদেশ তো দেওয়াই যায় মানুষটাকে। হয়তো বা মানবে না, তবুও বলতে তো দ্বিধা নেই, যাতে করে অন্য কোনো মেয়েকে যেন আর এমন প্রস্তাব না দেয়। আমি কালকেই এই চিঠিটা পাঠাবো। কিন্তু মন তো এটা জানেই না তার অনুপস্থিতিতে আদ্রাপ অন্য কোনো মেয়েকে নয়, বরং নুনকে নিয়েই ভাবতে ভাবতে তিলে তিলে শেষ হচ্ছে। কিরে, কি ভাবিস এত? সেই কখন থেকে নিচে থেকে ডাকছি রাতের খাবার খাওয়ার জন্য, তোদের দুজনের কোনো সাড়াই নেই। তাই তো রুমে আসলাম। আর এই মেয়েটাও না সেরা ফাঁকিবাজ, পড়ার সময়ই ওর যত ক্ষণ সব আসবে। আর জানালা খুলেছিস যে ঠান্ডা ধরবে, বন্ধ করে বের। মিমকে ডেকে নিয়ে আয় নিচে। তোর আঙ্কেল তোদের সাথে খাবে বলে সেই কখন থেকে বসে আছে। আমি মিমকে নিয়ে আসছি, তুমি যাও। আয় দোস্ত। মন জানালাটা বন্ধ করেই মিমকে ডেকে নিয়ে নিচে চলে গেল। সারাদিন যত হাসি খুশি থাকুক না কেন, রাত হলেই সব মনে পড়বে। যতই ভুলতে চায় ততই সামনে আসে সব। রাত হলেই অতীতটা তাকে ঘিরে ধরে। তবুও সবার সামনেই শক্ত মনে হয়ে থাকতে হয় মনকে, যেন সব ভুলে গিয়েছে অতীত তাড়াতাড়ি। অন্তত আর কারো সামনে না হোক, এই মানুষগুলোর সামনে সব ভুলে থাকতে হবে মনের, কারণ এদের কাছে যে মন ভীষণভাবে ঋণী। আদ্রাপ মাথা ধরেই দুলো দুলো পায়ে হেঁটে অফিসে প্রবেশ করল। ম্যানেজার দেখেই ধরার জন্য এগিয়ে আসলে আদ্রাপ হাত দিয়ে ইশারায় বলল, ও ঠিক আছে। আদ্রাপ কেবিনে প্রবেশ কর সময়ই মনের কাজের জায়গাটা চোখে পড়ে। মনের জায়গায় এখন অন্য কেউ বসা। ওই জায়গায় বসে কতবারই মনকে কাজ করতে দেখেছে। মজার ব্যাপার হলো, একটা সময় মন নিজেই আদ্রাপকে লুকিয়ে লুকিয়ে দেখত। আদ্রাপ তাকালেই চোখ সরিয়ে নিত। সেই সময়টা আর এখানে এখনের মধ্যেও বিস্তার তফাৎ। সেই চঞ্চল স্নিগ্ধ মুখ এখন হঠাৎ শুধু চোখের সামনেই ভেসে ওঠে। বাস্তবে এখন আর দৃশ্যমান হয় না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আদ্রাফের। মন চলে যাওয়ার আগে এতটা খারাপ কখনোই লাগেনি আদ্রাফের, যতটা আজ এখন লাগছে। আদ্রাপ কেবিনে প্রবেশ করে চেয়ারের মাথা ধরে বসে পড়ল। সব কিছুই এখন স্বাভাবিক। শুধু স্বাভাবিক নয় আদ্রাফ, সবাই সব কিছু ভুলে গেলেও আদ্রাফ ভুলেনি। এই 2 মাস অফিস শেষে রাত পর্যন্ত ঢাকার কম বেশি সব জায়গায় গিয়েছে আদ্রাফ। হয়তো ভুলেও একবার মনকে একটু দেখবে এই আশায়, কিন্তু কোনো জায়গায় মনে দেখা পেল না। ঢাকার ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলোও আনাচে কানাচে খুঁজে চলেছিল আদ্রাফ মনকে। প্রতি জায়গায় গিয়ে মনের ছবি দেখিয়েছিল, কিন্তু কেউ মনের খবর দিতে পারেনি। কোথায় হারিয়ে গেল মেয়েটা? এক মুহূর্তের জন্য মনে হলো সব কিছু ছেড়ে ছুঁড়ে মনের কাছে চলে যেতে। চোখ বন্ধ করলেই মনের মুখ ভেসে ওঠে। সারা দিন রাত এখন শুধু বিষণ্ণতাই লাগে। হতাশারায় ঘিরে ধরেছে আদ্রাপকে। সব কিছুই এখন বিশদ লাগে, প্রচণ্ড বিশদ। স্যার, আসতে পারি? আদ্রাপ চেয়ারে মাথা এলিয়ে চোখ বন্ধ করেই ছিল। কর্মচারীর ডাকে চোখ খুলল। চোখ খুলে হাতের ইশারায় ডাকলো, স্যার, আপনার নামে একটা চিঠি এসেছে। চিঠি? আমার নামে অফিসে কে চিঠি দিবে? সামনাসামনি তো বলতে পারে। প্রেরককে? স্যার, প্রেরকের নাম ঠিকানা কিছুই উল্লেখ করেনি, শুধু আপনার নামটা আর অফিসের অ্যাড্রেসটাই দেওয়া। আচ্ছা, টেবিলের উপর রেখে যাও। ছেলেটি হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে চিঠি আদ্রাপের সামনে রেখে বেরিয়ে গেল। আদ্রাপ চিঠিটা হাতে তুলে নিল। নীল মলাটের একটা খাম। কে দিবে এমন চিঠি?
নিজের নাম ঠিকানা না দিয়ে আদ্রাফ চিঠিটা খুলেই পড়তে শুরু করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ফারহান আতরাফ স্যার, আশা করি ভালো আছেন। কিছু কথা বলার জন্যই আপনাকে চিঠিটা লেখা। হয়তো বা চিঠি খোলার আগে চেনেননি, 2 লাইন পড়েই চিনে ফেলেছেন চিঠির দাতাটা কি হতে পারে। আচ্ছা, তবুও পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মন, আপনার অফিসে 1 মাস চাকরি করেছিলাম। মনে আছে আপনার? হয়তোবা মনে পড়েছে। জানেন, আমার আপনজন বলতে কেউ ছিল না এই পৃথিবীতে। আপনার প্রস্তাবটা শোনার পর 1 মুহূর্তের জন্য মনে হয়েছিল মারা যায়, কারণ বেঁচে থাকলে ওই শহরে আপনার থেকে লুকিয়ে থাকতে পারতাম না। চাকরির খোঁজে বের হতেই হতো আমার। তবুও ওই সময় আমার জীবনে একটা মানুষ ছিল, তার জন্যই আজ আমার আর একটা নতুন সকালের সূচনা হয়েছে। আপনার কি মনে হয়, আপনি কি মনে করেছিলেন টাকার জন্য সবাই সবকিছু করতে পারে? এটা আপনার ভুল ধারণা, সবাই এক নয়। আপনার এই অশালীন প্রস্তাবটা শুনে আমার ভীষণ রাগ হয়েছিল সেদিন। এটা যে কোনো মেয়ের জন্যই অসম্মানজনক। একটা মেয়ে সমাজে ভালোভাবে বাস করলেও তার থেকে কোনো না কোনো দিন কথা শুনতেই হয়। নারীদের ভালোভাবে কোনো স্বাধীনতা নেই। কোনো মেয়ে পড়ালেখা শেষ করে বিয়ে করতে গেলেও দোষ। তার উপর যদি একটা মেয়ে বিয়ে ছাড়াই গর্ভবতী হয়, তার তো কোনো কথাই নেই। একটা ছেলে মেয়েটাকে ব্যবহার করে চলে গিয়েছে, এইখানেও ছেলেটাকে কোনো দোষ দিবে না, সব দোষ মেয়েটারই। আর আপনার প্রস্তাব অনুযায়ী কোনো মেয়ে যদিও বা এমন করে, তাহলে ওই ছেলেটার প্রতিনিয়ত কথা শুনবে মানুষের কাছ থেকে। এক একটা শব্দই এক এক জঘন্য। জানেন, পৃথিবীতে কিন্তু সব মেয়ে এক নয়। সব মেয়েকে এক পাল্লায় মাপবেন না। আপনি এমন প্রস্তাব আর কোনো মেয়েকেই দিতেন না, যেন না দেন। এই জন্যই চিঠিটা লেখা। আমার জীবনটা আপনি ওই 1 মুহূর্তের মধ্যে ওলট পালট করে দিয়েছিলেন। যাই হোক, হয়তো বা চিঠিটা অগোছালো হয়েছে, তবুও মূল কথা যেটা বোঝাতে চেয়েছে আশা করি বুঝেছেন। ভালো থাকবে। আদ্রাফ চিঠিটা পড়েই স্তব্ধ হয়ে যায়। যাকেই এতদিন যাবৎ খুঁজে চলেছে তারই চিঠি। চিঠিটা পড়েই আরও একরাশ হতাশা এসে ঘিরে ধরল। সে তো মা জাতিকেই ঘৃণা করে, তবে আর সব মেয়েকে তো সম্মান করে। মন ওকে খারাপ ভেবেছে। আদ্রাফ চিঠিটা নিয়ে উল্টে পাল্টে দেখল, না, চিঠিতে কোনো কিছুই ঠিকানা নেই। একবার যদি মনের সামনে দাঁড়াতে পারত। কিছুই ভালো লাগছে না আদ্রাফের। চিঠিটা পড়ে সব কিছুর আরও বিষদময় লাগছে। মনের কথাটাই ঠিক, সব নারী এক নয়। সবাই যদি এক হতো, তাহলে এই শহরে এত এত ভালো মা থাকতো না। সে অন্যায় করেছে। একজনের শাস্তি আরেকজনকে কেন দিতে চেয়েছে সে? মেয়েটার জীবনটাই তছনছ করে দিল। কোথায় আছে মেয়েটা? এই জীবনেতে ওর আপনজন কেউ নেই। ওর সাথেই এমন অন্যায় করতে আদ্রাফের বাদ মারল না। ওর সাজানো গোছানো লাইফটাকে এমন না করলেও পারত আদ্রাফ। মাথা ধরে বসে পড়ল আদ্রাফ। চিঠিটা পড়ার পর থেকেই অন্যায়েরা সব ঘিরে ধরেছে। চিঠিটা পড়ার পর থেকেই সব হতাশা এসে ঘিরে ধরল, যা আদ্রাফ কল্পনাও করেনি। আজকের সারা দিনটাই বিষণ্ণতায় কাটবে। কি করবে ও? দেখতে দেখতে দিন কেটে গেল বছর 2। দিন চলে যায় আপন গতিতে। শুধু রয়ে যায় কিছু তিক্তি স্মৃতি, যে স্মৃতিগুলো মানুষকে এক বিষাক্ত যন্ত্রণার মধ্যে ফেলে রাখে। এখন অফিস শেষেই সারা সময় রুমে একা একা বসে থাকে আদ্রাফ। জীবনটা ধীরে ধীরে কেমন যেন তিক্ত হয়ে উঠেছে। আগের মতো এখন আর কিছুই ভালো লাগে না। আদ্রাফের বাবা আদ্রাফের রুমে ঢুকে ছেলের এই অবস্থা দেখে সিদ্ধান্ত নিলেন ছেলের বিয়ে দিবেন। দিন 2 পরেই উনি পাত্রী দেখার জন্য জোর করতে লাগলেন আদ্রাফকে। আদ্রাফ নির্বিকার থাকে, কিছু একটা চিন্তায় থাকে সব সময়। বাবাকে উত্তর দেয়, বিয়ের কথা বলো না বাবা, আমার ইচ্ছে নেই। এইভাবে একা কতদিন থাকবি? বয়স তো হলো। এই মুহূর্তে বিয়ে করতে প্রস্তুত নই আমি বাবা। সেই 2 বছর ধরে বলে আসছিস তুই প্রস্তুত নেই। আর প্রস্তুতিটা কবে হবে, কখন? বাবা, এসব শুনতে আমার ভালো লাগছে না। বিয়ে কর, নতুন বউকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবি, ভালো লাগবে। বাবা প্লিজ, আমি ঘুমাবো। ছেলের রুম থেকে হতাশ মুখে বেরিয়ে গেল আদ্রাফের বাবা। আদ্রাফ রুম অন্ধকার করে বসে রইল। সন্ধ্যার পর একটু গিটার নিয়ে বসে। হয়তো গিটারের সুরি কেউ একজনকে খুঁজে চলে। একাকিত্ব চারিদিক থেকে এসে চেপে ধরে আদ্রাফকে।
জীবনটা তিক্ত হয়ে উঠেছে দিন দিন। অফিস বাড়ি এসবে বিরক্ত এসে গেছে, আর ভালো লাগে না। সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও যেন চলে যেতে ইচ্ছে করে। কোনো একটা অপরাধবোধ জেগে ওঠে। এই অপরাধবোধ কিসের? নিজেকে প্রশ্ন করতেই মুনের মুখ ভেসে ওঠে চোখের সামনে। একটা নিষ্পাপ এতিম মেয়ে নিজের আপন জায়গা হারা আদ্রাফের জন্যই। কত সুন্দর হাসি খুশি ছিল মেয়েটা। ওর জীবন এক মুহূর্তের জন্য ওলটপালট করে দিয়েছিল আদ্রাফ। ভেতরটা দগ্ধ হচ্ছে পুরনো যন্ত্রণায়। তার উত্তাপ ছড়িয়ে পড়েছে চারিদিকে। নিজের ভুলের জন্যই নিজেকেই ধিক্কার জানাতে ইচ্ছে করছে। ঠিক সময়ই তার প্রতিশোধ নিয়ে নেবে, যেমন এখন নিজেই পুড়তে হচ্ছে। আজকাল ঘুমের ঘোরে মুনের ছবি ভেসে ওঠে। মেয়েটা কোথায় আছে কে জানে। কি নিষ্পাপ পবিত্র মুখ ছিল মেয়েটার, কত চঞ্চল মিষ্টি ছিল। অথচ মেয়েটার সব কিছুই ওলটপালট করে দিয়েছে এই আদ্রাফ। ভাবতেই নিজেকে কেমন যেন স্বার্থপর মনে হয়। মুনের সাথে একবার দেখা করা দরকার। হয়তো ও এখন আর একা নেই, ওর জীবনে অন্য কেউ এসে গেছে। এটা ভাবতেই বুকটা মোচড় দিয়ে উঠল আদ্রাফের। যদি এটা সত্যি হয় তাহলে আদ্রাফ কিভাবে থাকবে ওকে ছাড়া? তবু এটাই হয়তো আদ্রাফের শাস্তি। মুনের জীবন এখানে ভালোই চলে। 1 বছর আগেও পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব নিয়েছিল। ওইটা দিয়ে ওর এখন পড়াশোনা চালিয়ে নেয়। অবশ্য মিমের বাবা মায়ের অনেক আপত্তি এটা নিয়ে। ওনারা বলেছেন মিমের মতো করেই মুনের সব দেখবে। আজকে ক্লাসে প্ল্যান হয়েছিল কলেজ থেকে একটা ট্যুর দেওয়ার। ট্যুরের প্ল্যান হচ্ছে চট্টগ্রামের মহামায়া লেক, মিরসরাই উপজেলায় অবস্থিত এটা। থাই গ্লাসের কাঁচ গলে সূর্যের রোদের আলো আদ্রাফের বিছানায় এসে ঘাপটি মেরে বসেছে। লেপের ভেতর থেকে মাথা বের করেই চোখ বন্ধ করে আড়ামোড়া ভাঙে আদ্রাফ। আস্তে আস্তে চোখ খুলে জানালার দিকে তাকিয়ে একটা হাই তোলে। কাল রাতে এসেই শুয়ে পড়েছিল। কয়েক মাস পর শুভ্র আর বাকি বন্ধুরা একটা পার্টির আয়োজন করেছিল। সেই সুবাদে ওখানে যাওয়া। জানালার পর্দাও দিতে মনে ছিল না, যার দরুন ঘরে সূর্যের আলো প্রবেশ করতে পেরেছে। অবশ্য এমন মিষ্টি রোদ আদ্রাফের খারাপ লাগছে না, বরং অলস্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। শীতের দিনে আরাম নরম বিছানার সঙ্গে এমন মিষ্টি রোদ কারই বা উঠতে ইচ্ছে করে এমন আরামের ঘুম ছেড়ে। তবে এখন অলস্যটাকে প্রাধান্য দিলে চলবে না। শুভ্রদের সাথে দেখা করতে হবে, তারপর অফিসে। অবশ্য অফিসে না গেলেও চলবে, কিন্তু শুভ্রদের সাথে দেখা করতেই হবে। ওদের নাকি কি জরুরি কথা আছে। তাই অলস্যটাকে ত্যাগ করে আদ্রাফ উঠে পড়ল বিছানা ছেড়ে। ফ্রেশ হয়ে একদম রেডি হয়েই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল আদ্রাফ। হাত ঘড়িতে সময় দেখে নেয়, অলরেডি 10 মিনিট লেট। যেতে এখনও আরও 20 মিনিট সময় লাগবে। এর মাঝেই ট্রাফিক জ্যামে আটকে গেল। ট্রাফিক জ্যামে আশপাশটা দেখছিল আদ্রাফ। হুট করেই ফুটপাতে চোখ পড়ল। মেয়েটা আগে আগে হাঁটছে আর ছেলেটা মেয়েটার পরেই দৌড়াচ্ছে। বোঝাই যাচ্ছে মেয়েটা কোনো কিছু নিয়ে রাগ করেছে ওই ছেলেটার সাথে। মেয়েটা বোধহয় অনেক রাগী। এসব দেখতে দেখতে আনমনে হেসে উঠল আদ্রাফ। আদ্রাফ রেস্টুরেন্টে ঢুকেই দেখতে পেল ওর বন্ধুরা এসে হাজির। কোনো কিছু না দেখেই আদ্রাফ একটা চেয়ার টেনে বসে পড়ল। শুভ্র ওকে দেখে বলল, তোর খারাপ নাকি তোর? না, আমি ঠিক আছি। বল তোরা, কি এত জরুরি কথা? এটা শুনে শুভ্র আবারও বলে উঠল, দোস্ত, অনেকদিন হয় না কোথাও ট্যুর দেওয়া হয়নি, চল একটু ট্যুর দেওয়া যাক, তোর মাইন্ডও ফ্রেশ হবে। আদ্রাফ চেয়ারে বেঁকে বসেছিল। এই কথা শুনে সোজা হয়ে বসল। ওর নিজেরও ইচ্ছে হলো ওদের সঙ্গে সঙ্গ দেওয়ার। অন্তত মাইন্ডটা তো ফ্রেশ হবে, আর মুনের ভূত মাথা থেকে নামবে কিছু সময়ের জন্য হলেও। আদ্রাফও এদের সম্মতি দিয়ে বলল, তা ঠিক বলেছিস। বল, ট্যুরের প্ল্যান কোন জায়গায়? অনেক জায়গায় তো ঘুরলাম, এবার না আর চট্টগ্রামে কোথাও ট্যুর দেই। হ্যাঁ, তা ঠিক বলেছিস। এবার চট্টগ্রামে হয়ে যাক ট্যুর। তা চট্টগ্রামের কোন পিকনিক স্পটে ঘোরার প্ল্যান করেছিস? চট্টগ্রামের মহামায়া লেকে যাই এবার। সবাই সম্মতি জানালো। তাহলে 19 তারিখ রাতে আমরা গাড়ি উঠছি, 20 তারিখ ওখানে
মহামায়া লেকে পারফেক্ট টাইমে পৌঁছে যাব। সবাই সম্মতি জানিয়ে আড্ডা শুরু করে দিল। মূলত এই ট্যুরটা আদ্রাফের জন্যই করেছিল শুভ্র, যাতে করে আদ্রাফের মন মানসিকতা একটু ফ্রেশ হয়। 19 তারিখ যথাসময়ে আদ্রাফ, শুভ্র আর বাকিরা সবাই স্টেশনে পৌঁছালো। সকলেই পৌঁছে গেল। ওরা সবাই চট্টগ্রামে। তারা সবাই গাড়ি থেকে নেমে একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা সেরে হোস্টেলে গেল একটু ফ্রেশ হওয়ার জন্য। মূলত হোস্টেল অনলাইনে আগে থেকেই বুক করে রেখেছিল শুভ্র। সবাই এক এক করে হোস্টেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপরই এক এক করে সঠিক টাইমে বের হয়ে এলো মহামায়া লেকের উদ্দেশ্যে। অন্যদিকে মন আর মিম দুজনেই অনেক এক্সাইটেড, কারণ অবশেষে অনেক দিন পর তাদের স্বাদের দিনটা আসলো। মিম তো সেই খুশি। বাসা থেকে বের হওয়ার সময় আঙ্কেল আর আন্টি বারবার করে বলে দিয়েছে যাতে করে আমরা যেন আজে বাজে কোনো জিনিস না খাই আর ওই এরিয়া থেকে যেন বের না হই, কলেজের আওতায় যেন থাকি সব সময়। আর আমরাও হ্যাঁ বোধক মাথা নেড়ে সব বুঝে নিলাম আর বেরিয়ে গেলাম, কারণ কলেজে বলে দিয়েছিল যাতে দেরি না করেই। অবশেষে মহামায়া লেকের উদ্দেশ্যে কলেজের গাড়ি ছেড়ে দিল। আর অন্যদিকে আদ্রাফরাও প্রায় কাছাকাছি চলে এলো মহামায়া লেকের। মহামায়া লেক একটি প্রাকৃতিক লেক। বিশাল এলাকা জুড়ে পাহাড়ি লেকের পানি দিয়ে এই এলাকা গঠিত। এখানে রয়েছে পাহাড়ি গুহা, রাবার ড্রাম এবং ঝর্ণা। লোহরী নদী ফেনী জেলা এবং নোয়াখালী জেলাকে এটিকে আলাদা করেছে। মহামায়া লেক এক অপূর্ব সুন্দর জায়গা, যেটি নিজের চোখে না দেখলে এর সৌন্দর্য কোনোদিনও বোঝা সম্ভব না। সেই সময় আদ্রাফরা কায়াকিং করে নেমেছে মাত্র। হঠাৎ মনে হলো ওই দূরের বোটটাতে পাখির মতো ডানা মেলে মনের মতো কেউ একজন বসে আছে। অবশ্য পুরোটা চেহারাই অস্পষ্ট। আদ্রাফ নিজেই নিজের মাথায় বাড়ি দিল। মস্তিষ্কের সাথে সাথে চোখগুলো হয়তো গিয়েছে। মনের কথা ভাবতে ভাবতেই যাকে তাকে মনের মতো মনে হচ্ছে। এসব ভাবতে ভাবতেই আদ্রাফরা ঝর্ণার পথ ধরে হাঁটা ধরল। মন মিম বাদাম খেতে খেতেই গল্প করছিল। কথা বলার মাঝখানে মিমের কাশি উঠে যাওয়ার কারণে মন মিমের কাছে ডিমান্ডকে রেখেই ওই দোকান থেকে পানি আনতে গেল। পানির বোতল নিয়ে আসার সময় কোনো একজনের সাথে ধাক্কা খেয়ে কোনো মতে নিজেকে সামলে দুঃখিত বলেই তাড়াহুড়ো করে মিমের কাছে এসে পানি খাওয়ানোর পরই একটু সুস্থ বোধ করলো মিম। আর এদিকে আদ্রাফ যেন স্তব্ধ। এটা কি ওর ভ্রম নাকি সত্যিই মন ছিল এটা? কিন্তু ভ্রম কিভাবে হবে? এটা স্পষ্ট মনেরই কণ্ঠ ছিল। এত মাস ধরে যাকে খুঁজেছে সেই আজ এখানে ওরই চোখের সামনে দিয়ে গেল। আদ্রাফ যেন বাঘ হারা হয়ে গেছে। কি করবে ও ভেবে পাচ্ছে না। এটা সত্যিই মন। আদ্রাফ দ্রুত পিছনে ফিরে দেখল কেউ নেই ওখানে, কিন্তু ও দেখেছে মনকে, স্পষ্ট দেখেছে। আদ্রাফ যেন একটা ঘোরের মাঝে আছে। ও আসছিল পানির বোতলের দোকানে কিছু একটা কেনার জন্য। যে কাজের জন্য আসছিল ওইটা না করে আবার বন্ধু মহলে ফেরত গেল। আদ্রাফকে এত তাড়াতাড়ি আর খালি হাতে ফিরে আসতে দেখে শুভ্র বলে উঠল, কিরে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? আর পানির বোতলই বা কই? আমি তো নিজেই গিয়ে আনতে চেয়েছিলাম, তুই তো আমাকে ছুটি নিলা, নিজেই গেলি, এখন খালি হাত কেন? আদ্রাফ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, মনকে দেখেছি। কি? কোন মন? ও মন, তুই সত্যি বলছিস? আরে দূর, এটা হয়তো তোর প্রভাবে। এই 2 বছরে তুই প্রতি জায়গায় মনকে দেখছিস, কিন্তু সামনাসামনি এটা অন্য কেউ এবার এমন কিছু দেখছিস। আর রাম, এই সব কিছু তোর ভাব। আমি বিশ্বাস করতে পারছি না মন এই জায়গায় আছে। এটা শুভ্র এবার আদ্রাফকে সিরিয়াসভাবে নিল। তাই শুভ্র আদ্রাফকে বলল, কোন জায়গায় দেখছিস চল। আদ্রাফ ওকে দোকানের সামনে যেই জায়গায় মন ধাক্কা খেয়ে পড়ে যেতে চেয়েছিল সেই জায়গায় নিয়ে আসলো। নিয়ে এসেই শুরু থেকে শেষ পর্যন্ত সব বলল।
আদ্রাফ দোকানে আসতেই মেয়ে একটা তাড়াহুড়ো করে বের হতে গিয়ে হাতের পানির বোতলটা নিচে পড়ে গিয়েছিল। এরপর আদ্রাফকে দুঃখিত বলে খেয়াল না করেই চলে গিয়েছিল। আদ্রাফ প্রথমে মনের ভ্রম বলে মনে করে দাঁড়িয়েছিল, এরপর যখন পিছনে ফিরল তখন নাকি আর দেখেনি মেয়েটাকে। শুভ্র আদ্রাফের মুখ থেকে এসব শুনেও বিশ্বাস করতে পারল না, কারণ গত 2 বছর ধরেই আদ্রাফ মনের মতো মেয়ে দেখেই চলেছে, কিন্তু একবারেরটার জন্য সত্যি হয়নি। শুভ্রর মাঝে মাঝে আফসোস হয় যে তার এই ভাইয়ের মতো বন্ধুটা মানসিকভাবে এতটা বিপর্যস্ত কিভাবে হলো। পুরো বিজনেস এর সবাই আদ্রাফকে প্রচুর সম্মান করে, শ্রদ্ধার চোখে দেখে, কিন্তু তারা যে শুধু বাইরের আদ্রাফকে দেখেছে, ভিতরের আদ্রাফকে তো কেউ দেখছে না। বাইরে যতটাই শক্ত গম্ভীর থাকুক না কেন, এই মানুষটার ভিতরে অনেক নরম মনের। এই 2টা বছর তো মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছে আদ্রাফ, কিন্তু বাইরে একদম শক্ত থাকে, শুধু শুভ্রের সামনেই ভেঙে পড়ে। শুভ্র অনেক খারাপ লাগে। যদি এই ভাই সমান মানুষটার জন্য কিছু করতে পারত, যদি পারত মনকে আদ্রাফের সামনে এনে ওর ভুলগুলো ভাঙিয়ে দিতে। শুভ্র সামনে গিয়েই দেখতে পেল মন আর আরেকটা মেয়ে আর ছেলে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না ও আদ্রাফের মনকে দেখছে। মনকে সত্যিকারের এখন দেখলে আদ্রাফের কি রিয়াক্ট হবে? শুভ্র এই প্রথম মনে ভাবল আদ্রাফের জন্য কিছু একটা করতে পারবে। শুভ্র ওদের সামনে গিয়েই বলল, হাই, আমি শুভ্র, আপনি কি মন? মন পিছনে ফিরে শুভ্রকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠল। 2 বছর আগে শুভ্রকে সে দেখেছিল। যদি এখন নাম না বলতো তাহলে চিনতে না কোনোদিনও। মন কোনো মতে বলে উঠল, হ্যাঁ, আমি চিনতে পেরেছি। তাহলে আসলে এখানে আমি তোমাকে দেখিনি, আদ্রাফই তোমাকে বোতলানোর সময় দেখছিল। ও গিয়ে আমাকে বলছিল, কিন্তু আমি ভ্রম বলে উড়িয়ে দিয়েছিলাম। কারণ কি জানো, এই 2 বছর আদ্রাফ প্রতি জায়গাতেই নাকি তোমার মতো কাউকে দেখতে পেত। ও মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। আদ্রাফ এখানে শুনেই স্তব্ধ। মানুষটাকে ও এখানে ভুলতে পারেনি। কতদিন পর এই নাম কেউ পড়ল। কেমন আছে মানুষটা? হয়তো বিয়ে করে পরিবার নিয়েই আছে এখানে, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে মানে? আর ভ্রমই বা কেন হবে? মনের মনে অনেক প্রশ্ন এসে জমা হয়েছে। এইসব প্রশ্নের উত্তর এখন সামনে থাকা ব্যক্তি শুভ্রই দিতে পারবে। আদ্রাফের সামনেই মন দাঁড়িয়ে আছে। আদ্রাফ যেন হতবাক হয়ে গেছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে সামনে হাত বাড়িয়ে মনকে ছুঁতে গেলেই মন অদৃশ্য হয়ে যাবে, কারণ এই 2 বছর প্রতিটা দিনই মন এমন করে আসতো আর আদ্রাফের করা ভুলগুলো ধরিয়ে দিত। ওকে প্রতি মুহূর্তে মুহূর্তে অনুশোচনায় পুড়তে দিত তার কল্পনায়। হাত বাড়ালেই অদৃশ্য হয়ে যেত, তখন মনের আর কোনো অস্তিত্ব থাকতো না। তাই এবারও একইভাবে আদ্রাফ হাত বাড়িয়ে নিলেও আবার কি মনে করে গুটিয়ে নিল হাতটাকে। মন সামনে থেকে আদ্রাফের এই বাচ্চামো স্বভাব দেখে হাসি আর চেপে রাখতে পারল না। সে উচ্চ স্বরে হেসে উঠল। মনের হাসি শুনেই আদ্রাফ ঘর থেকে বেরিয়ে আসলো। তার মানে কি এটা আদ্রাফের ভ্রম নয়? মন সত্যি ওর সামনে? আদ্রাফ যেন অবাকের চরম পর্যায়ে। সে কোনো মতেই বলে উঠল, তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলেন বুঝি? আদ্রাফ যেন কথা বলতেই ভুলে গেল। এতদিন পর সে তার মন পাখিকে দেখছে। তার মানে কি মন তাকে ক্ষমা করে দিয়েছে? আদ্রাফের যেন খুশিতে আর তর সইছে না। এই যে কই হারিয়ে যাচ্ছেন কিছুক্ষণ পর পর, নাকি কল্পনায় সংসার টংসার বাচ্চা কাচ্চা নিয়ে ভেবে ফেলেছেন? আদ্রাফের কাশি উঠে গেল এই কথা শুনে। এই 2 বছরের লাজ লজ্জা সব খেয়ে ফেলেছে এই মেয়ে। তখন তো কথাও বলতো মাথা নিচু করে, আর এখন থেকে ভয়ও পায় না। এইসব দেখেই মনের হাসি যেন থামতেই চাইছে না। ওকে কিছুক্ষণ আগেই আদ্রাফের ব্যাপারে শুভ্র সব খুলে বলেছিল, আর আদ্রাফের কালো অতীতের ব্যাপারেও বলেছিল যে কেন সে নারী জাতিকে ঘৃণা করত।
মন তবুও আদ্রাফের মুখ থেকে শুনতে চায়। সে আদ্রাফের এই বিশ্বাস ভঙ্গ করবে, দেখিয়ে দেবে সব নারী এক নয়। তার সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে শুভ্রের কাছ থেকে। শুভ্র তাকে এও বলেছে যে আদ্রাফ ওকে ভালোবাসে। এখন শুধু আদ্রাফের বিশ্বাস অর্জনের পালা। শুভ্র, মিম আর বাকিরা কেউ এখানে নেই, তারা সবাই অন্যদিকে ঘুরছে। এখানে শুধু মুন আর আদ্রাফই আছে। তারা এখন ছোট্ট দুইটা পাথরের উপরে বসে আছে। পাশেই ঝর্ণার পানির কলকল ধ্বনি শোনা যাচ্ছে। মুন আদ্রাফের দিকে তাকিয়ে দেখল সে এক ধ্যানে সামনের পানির দিকে তাকিয়ে আছে। মনও আর বিরক্ত করল না ওকে, সেও চুপচাপ বসে অদূরেই তাকিয়ে আছে। কোথায় হারিয়ে গিয়েছিলে এই 2 বছর? মন আদ্রাফের কথাই ওর দিকে তাকালো। আপনার জন্য থাকতে পারছি ওই জায়গায়। আদ্রাফ এই কথার জবাবে আর কিছু বলতে পারল না। আবারও আগের অপরাধবোধ জাগ্রত হওয়ায় ও লজ্জায় কুঁকড়ে গেল। মন এটা বুঝতে পেরে নিজেকে নিজেই গালি দিল। কেন শুধু শুধু এসব বলতে গেল বেচারাকে? সব কিছু জেনেও আদ্রাফকে আবারও না চাইতে কষ্ট দিয়ে ফেললো। জানো, এই 2 বছর ঢাকার পুরো আনাচে কানাচে তোমায় খুঁজেছি কিন্তু পাইনি। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে তোমাকে আমি হারিয়ে ফেলেছি। প্রতিদিন তুমি আমার কল্পনায় আসতে। আজকেও তোমাকে দেখার পর আমি মনে করেছিলাম এই 2 বছরের ন্যায় আজও এটা আমার ভ্রম, যেন ছুঁয়ে দিলে অদৃশ্য হয়ে যাবে। এই কথার জবাবে মন আর কিছুই বলল না। 2 মাস পর দিন চলে যায় নিজের মতো করে। এখন সব কিছুই ঠিকঠাক। সেই দিনের পর থেকে মুনের সাথে আদ্রাফের সব কিছুই স্বাভাবিক। মুনও আদ্রাফকে ক্ষমা করে দিয়েছে। আদ্রাফের সাথে এখন মিমের ফ্যামিলিও ভালো রিলেশন। আদ্রাফের অফিসের আর একটা শাখা রয়েছে চট্টগ্রামে। সে অফিসের কাজে চট্টগ্রামে আসলে মুন মিমদের বাসায় আসে। সেই দিনের কথা আদ্রাফ আর ওর বাবা চট্টগ্রামে মিমের ফ্যামিলিতে মুনের ব্যাপারে বলেছে। ওনারাও ভীষণ খুশি, আর মিম তো বেজায় খুশি। অবশেষে সব কিছু ঠিকঠাক মতো হয়েই গেল। মুন আর আদ্রাফের এখন আর কোনো বাধাই নেই।